বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, যে এই যে কদম চাষ, যারা এই যে কৃষক ভাইরা এই কদম চাষ বা পেঁয়াজের বীজ চাষ করেছেন, তাদেরকে কিছু বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো এখন বিষয় হচ্ছে যে এই পরিস্থিতিতে অনেক কৃষক ভাই বিভিন্ন রকমের মতামত আছে। অনেক কৃষক ভাই আমাদেরকে কমেন্ট করে বিভিন্ন রকম মতামত করে যে আপনারা পেঁয়াজের বীজের ভিডিও ছাড়েন কিংবা পেঁয়াজের বীজের চাষের একটা ভিডিও করেন। তো তারই আলোকে আমরা আসছি একটা পেঁয়াজের বীজের জমিতে। অনেক কৃষক ভাই আছে যারা এই মুহূর্তে বিভিন্ন রকম বিভ্রান্ত উপস্থিত হয়, বিভ্রান্ত ইতে শঙ্কায় থাকে যে এই অবস্থাতে, এই ফুল ফোটা অবস্থাতে, এই অবস্থায় কি পেঁয়াজের বীজে কি স্প্রে করা যাবে, কোনো কীটনাশক স্প্রে করা যাবে, নাকি কোনো ছত্রাকনাশক স্প্রে করা যাবে, কিংবা হচ্ছে কোনো খাদ্য, হরমোন, যাই হোক এই ধরনের কোনো স্প্রে এই পরিস্থিতিতে এই পরিবেশে করা যাবে কিনা। তো সেক্ষেত্রে তারই সমাধান দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা নিজে একজন কৃষক, আমরাও বীজ চাষ করি। তো সেটা আপনাদেরকে, আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করব, এবং বিভিন্ন কৃষি পরামর্শক যারা আছে, কৃষি কর্মকর্তা যারা আছে, তাদের পরামর্শেও যেগুলো আমরা পাইছি সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো হ্যাঁ ভাই, এই পরিস্থিতিতে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা যাবে, এটা হচ্ছে যে সঠিক কথা, যে এই সময়তে এসে স্প্রে করা যাবে। আসলে এখন যে আবহাওয়াটা আছে আর কি, যে পেঁয়াজে ফুল ফুটছে, যে এই অবস্থায় স্প্রে করা যাবে না, এটা কোনো কারণ হতে পারে না। কারণ এই অবস্থায় তো ছত্রাকের আক্রমণ হতে পারে, এই অবস্থাতে তো কি পোকামাকড়ের আক্রমণ হতে পারে। তাহলে আপনার দানাটা ঠিকঠাক মতো আসবে না যদি এই অবস্থাতে স্প্রে না করেন। তো আমি যেটা আপনাদেরকে পরামর্শ প্রদান করব সেটা হচ্ছে এই অবস্থাতে স্প্রে করেন। তো কি স্প্রে করবেন আর কোনটা স্প্রে করলে ভালো হবে সেটাই আপনাদের তুলে ধরছি ইনশাল্লাহ। তো আপনাদের যদি একটু আমরা দেখাই, আপনারা যদি একটু আসেন, আপনাদের দেখেন এই যে একটা পেঁয়াজের কলি, এই যে পেঁয়াজের কলি, এই কলিটাই ফুল ফুটতে শুরু করেছে। তো সেক্ষেত্রে এর ডাটাগুলো, এর যে মেন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই পেঁয়াজের ডাটা গুলাতে স্পট পড়ে। দেখেন একটা তামাটে বাদামি রঙের একটা স্পট আছে। এই স্পটটা আস্তে আস্তে বিস্তার লাভ করবে, বিস্তার লাভ করে এই পেঁয়াজ ডাটাটা পুরোটাই শুকায় যাবে। শুকায় যাওয়ার পরে কিন্তু পেঁয়াজের ডাটাটা কিন্তু ভেঙে যাবে। তাহলে কিন্তু কি হলো, এই যে ডাটাটা যে ফুলটা ছিল সেই ফলনটা কিন্তু আমরা পাবো না। আর এই অবস্থায় এই ছত্রাকের আক্রমণটা খুব বেশি হয়ে থাকে। আরেকটা জিনিস আপনাকে আমরা বলি, যে এই সময়তে এসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় কিন্তু আছে এটা। তো এই সময়তে এসে আপনারা না জেনে কোনো স্প্রে করেন না, দয়া করে আপনারা না জেনে এই সময়তে এসে কোন বীজটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না, সেটা আপনারা ভালো করে আগে জানেন, তারপরে স্প্রে করুন। তো আমরা যেটা সাজেশন করছি, যে এই অবস্থাতে এসে ইপ্রুডেন গ্রুপের যে বীজটা আছে, রুব্রাল এবং পিডিয়ন, সেই বীজটা আপনারা স্প্রে করবেন ছত্রাকনাশকের জন্য। অবশ্য মাথায় রাখবেন, কোম্পানি থেকে যে ডোজটা দেওয়া আছে সেই ডোজেই দেওয়া, তার চেয়ে কমও দেওয়ার দরকার নেই, বেশি দেওয়ার দরকার নেই। কারণ আমরা যারা পেঁয়াজ চাষি আছি তারা কিন্তু সবসময় পেঁয়াজের যে বীজগুলো স্প্রে করি, ডোজ ছাড়া বেশি স্প্রে করি। কিন্তু এই পেঁয়াজের বীজের ক্ষেত্রে আপনারা ডোজ ছাড়া বেশি স্প্রে করেন না। এখন কীটনাশকের ক্ষেত্রে যদি বলি, পোকামাকড়, এই সময় কিন্তু পোকামাকড় আক্রমণ হতে পারে, কারণ ফুলটা ফুটতে লেগেছে, বিভিন্ন রকমের মশা মাছি পোকামাকড় এতে আক্রমণ করতে পারে। এই পোকামাকড় আক্রমণ করলে হবে কি, দেখা যাচ্ছে ফুলের যে কলিগুলো আছে, কলিগুলা কেটে দেয়। তো সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস যেটা হয়, যে পেঁয়াজের চারিকোল দিয়ে একটা থিপসের আক্রমণ হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই বীজটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে আমরা কি করব, কীটনাশক স্প্রে করব। কীটনাশক স্প্রে করব কোন কীটনাশকটা, যেটা হচ্ছে প্রবাহমান। অর্থাৎ আমি এখানে স্প্রে করব, এই জায়গায় স্প্রেটা বীজটা পড়বে, কিন্তু সারা গাছে কিন্তু বীজটা ছড়াই যাবে, বিষাক্ত হয়ে যাবে। তাহলে ওপরেও যদি পোকা থাকে সেই পোকাটা কিন্তু মারা যাবে, আশপাশ দিয়ে উড়ে গেলেও সেই পোকাটা কিন্তু মারা যাবে। তাহলে আমরা এই অবস্থাতে এসে এই বীজটায় কীটনাশক স্প্রে করব, যে কীটনাশকটা প্রবাহমান। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অ্যামামেকটিন বেনজোয়েট, লোফেনিওর। এই যে গ্রুপের যে বীজটা আছে, লোফেনিওর এবং অ্যামামেকটিন বেনজোয়েটের যে গ্রুপটা আছে, সেই বীজটা যদি আমরা ব্যবহার করি, তাহলে পরে কিন্তু আমরা পোকা থেকে রক্ষা পাবো। এখন এই বীজ স্প্রেটা যে করবো, কোন সময় করব এবং কিভাবে করব,
সেটা নিয়ে যদি আমরা বলি, আসলে এই সময় কিন্তু ফুল যে এখন পরাগায়ন হচ্ছে, এই পরাগায়নের সময় কিন্তু আমাদের অত্যন্ত জরুরি হয়েছে মৌমাছি। আমরা সাধারণত দেখি যে মৌমাছির আনাগোনাটা সব থেকে বেশি হয় সকালের দিকে, অর্থাৎ সকালে থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত, অর্থাৎ এই যে টাইমটুকু, এই টাইমের ভিতরে কিন্তু মৌমাছির আনাগোনাটা একটু বেশি। যত আলো কমের দিকে আসে, অর্থাৎ শেষ বিকেলের দিকে, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তের দিকে, সেই সময় কিন্তু মৌমাছির আনাগোনাটা একটু কম দেখা যায়। তো আমরা স্প্রে করব একদম পড়ন্ত বিকেলে, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তের দিকে। ওই সময় মৌমাছিটা কম থাকবে, এমনকি মৌমাছি যেগুলো আসবে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে না। তো সেক্ষেত্রে আমরা স্প্রে করব একদম পড়ন্ত বিকেলে, সন্ধ্যার আগ দিয়ে। এই একটা বিষয়। আর আমরা সবসময় এই যে স্প্রেটা করব, আমরা এই কীটনাশক ছত্রাকনাশক একসঙ্গে স্প্রে করব, সেক্ষেত্রে কি আমাদের ওপর দিয়ে দেওয়ার দরকার নেই। এই স্প্রেটা আমরা চেষ্টা করব, যেহেতু আপনারা যে দেখতে পাচ্ছেন যারা বীজ চাষি করে, তাদের এদিক দিয়ে মাঝখান দিয়ে কিন্তু গ্যাপ রাখা আছে, অর্থাৎ ড্রেন করা আছে। সেক্ষেত্রে আমরা স্প্রে করব দুই সাইড থেকে, ফুলের ওপরে বীজটা স্প্রে না করে দুই সাইড দিয়ে। অর্থাৎ আমাদের এখন দরকার হচ্ছে যে এই যে পলিটা আছে, পলির যে ডাটাটা আছে, ডাটাটাকে যে কোনো ভাবে সুরক্ষা রাখার জন্য। তো সেক্ষেত্রে আমরা দুই সাইড দিয়ে বিষ স্প্রে করবো। এই যে লাইন দিয়ে যাচ্ছি, এদিকে স্প্রে দেবো, এদিকে স্প্রে দেবো, আবার ওই পাশ দিয়ে যখন আসবো তখন দুই সাইডে কিন্তু ব্রেডটা পুরোটাই কভার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব যে স্প্রেটা ডাটাতে দেওয়ার জন্য, মানে দুই সাইড থেকে দেওয়ার জন্য। এটা অবশ্যই আপনারা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা জিনিস যেটা, এই যে গাছের এখন কিন্তু ফুলের কিন্তু দানা আসতে শুরু করবে, কারণ পরাগায়ন হয়ে যাওয়ার পরে কিন্তু দানা আসতে শুরু করবে। এই সময়তে কিন্তু দানাটাকে পুষ্ট করা প্রয়োজন। এই দানাটা পুষ্ট করার জন্য আমরা যে একটা বরুণ পাওয়া যায়, সলিবর বরুণ যেটা বলি, স্প্রে বরুণ, এই স্প্রে বরুণটা আপনারা ব্যবহার করবেন। কারণ স্প্রে বরুণটা ব্যবহার করলে কি হবে, দানাটা পুষ্ট হবে এবং সুন্দর চাকচিক্য দানা পাওয়া যাবে। আবার আরেকটা যেটা খাদ্য হিসেবে যেটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে সিলেটেড জিঙ্ক। একটা স্প্রে যেটা জিঙ্ক পাওয়া যায়, সিলেটেড জিঙ্ক। তো এই জিঙ্কটা যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু দানাটা অনেক পুষ্ট হবে এবং ফলনে সাহায্য করবে। এটা বেশি ফলনের একটা অধিক ফলনের আশা আমরা করতে পারি। তো এখন আমরা যেটা যেটা আপনাদের পরামর্শটা দিলাম, আপনারা অবশ্যই এটাকে ফলো করেন এবং ফলো করেন, দেখবেন যে আপনারা একটা ভালো একটা উপকারে আসবে। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেন, আমাদের পাশে থাকেন, এবং অন্যান্য কৃষক ভাইদের যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।